তো ইকুইলিব্রিয়াম ইংলিশে বলে, বাংলায় বলা হয় সাম্যাবস্থা। কি বলা হয়? সাম্যাবস্থা মানে সমান অবস্থা। ঠিক আছে, এটা আবার কি সমান অবস্থা? কার সমান অবস্থা? কি সমান অবস্থা? ওকে, সাম্যাবস্থা কথাটা মানে হচ্ছে কি এরকমটা যে ধর আহ আমরা একটা গ্লাস নিয়েছি, এটা সেটা সেই গ্লাসটা, ঠিক আছে, এখানে ওয়াটার দিয়েছি, এবার সেখানে চিনি দিলাম। বাংলায় লিখছি, যারা ইংলিশ বুঝতে পার মানে ইংলিশ তোরা কি তুই না? হ্যাঁ, দুটো কন্ট্রোভার্সিয়াল, যাই হোক বুঝে নিবি, যখন অসুবিধা আমাকে বলবি, হ্যাঁ। তো দিয়ে দিয়ে দিলাম, এবার কি নাড়াঘাটা দিলে কি হবে? শরবত তৈরি হবে, তাই না? আচ্ছা, তো এবার এই শরবতটা যখন তৈরি হবে, দ্যাট মিন চিনিটা জলের সঙ্গে মিশে গেছে, তাই না? এবার চিনিটা যখন জলের সঙ্গে মিশে গেছে, তখন কি হবে জানি, চিনির ইন জেনারেল যে সংকেত কি যেন, হ্যাঁ বল, C6, তাই না? এটা কি বলি গ্লু, হ্যাঁ রাইট, হ্যাঁ, ভেঙে গিয়ে তাই হয় C6H12 O6, রাইট। এবার এটা কি হয়, জলের সঙ্গে মিশে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে, একটা সলিউশন যেটা তৈরি হচ্ছে, ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেও যদি না বুঝিস, আমি আরো একভাবে বোঝাই। ধর কি হয়, এভাবে যদি বুঝতে অসুবিধা হয়, ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে মানে হচ্ছে যে ধর A প্লাস বি, ওকে, দুটো সাবস্টেন্স যেমন চিনি এবং জল দিলাম, দিয়ে বাই নিচে সি তৈরি হচ্ছে, রাইট। তো কি হচ্ছে, এখন আমি ধর এটা 5 অ্যামাউন্ট পরিমাণ এ দিয়েছি, 5 অ্যামাউন্ট পরিমাণ বি দিয়েছি, দেওয়ার পর যখন ফার্স্ট একদম ইনিশিয়াল স্টেজ, তখন কি হচ্ছে যে এটা 5 আছে, এটা 5 আছে, বাট এটা 0, রাইট না? তো এবার 2-3 সেকেন্ড পর কি হবে, এই দুটো মিক্সড হতে শুরু করবে, আর এই সি এর পরিমাণ বাড়তে শুরু করবে, তাই না? ধরে নিলাম 1 সেকেন্ড পর এটা 4 হয়ে গেল, এটা 4 হয়ে গেল, আর এটা 1 হয়ে গেল। 2 সেকেন্ড পর হ্যাঁ, 2 সেকেন্ড পর 3, 3, 2, রাইট। 3 সেকেন্ড পর 2, 2, আমি একটা ইসে করি 2.5, 2.5 এন্ড 2.5, রাইট। এই এই যে স্টেটটা, এই যে স্টেটটা যখন চলে আসবে, ঠিক আছে, তখন কি হবে, এই এ থেকে এ বি মিশে গিয়ে যে সি তৈরি করছে, এটা আর বোঝা যাবে না তখন, আর বুঝতে পেলি? একটু শরবত এর এক্সাম্পল দিলাম না, সেখানে কি হয়, চিনি জল মিক্সড হয়ে গিয়ে একটা যে সলিউশন তৈরি হলো, সেই সলিউশনে কি হচ্ছে, চিনিটাকে তো ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি না, বা জলটাকে আর আমরা আলাদা করতে পারছি না, রাইট, যখন আমি খাচ্ছি। তো এই যে স্টেটটা যখন তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, চিনি জল এবং তার সলিউশনের যে কোয়ান্টিটিটা সেম হয়ে আসবে, তখন কি হবে, চিনিটা আবার সলিউশনে থাকা যে চিনির গুঁড়োটা, সেটা আবার চিনিতে রূপান্তরিত হচ্ছে, চিনি থেকে আবার সলিউশনে যাচ্ছে, একটা এরকম সাইক্লিক প্রসেস ঘটছে, বুঝতে পারছিস? এ বি মিক্সড করে সি এই পজিশন আসার পর, হ্যাঁ, এই এতদূর পর্যন্ত কিন্তু এই যে এরকম জাস্ট এক ওয়ান ওয়ে, বাট সি পজিশন যখন 2.5 এ চলে এসছে সবগুলো, তখন বোথ ডিরেকশন, এ বি মিক্সড হয়ে সি, সি আবার ভেঙে গিয়ে এ বি, এই যে কন্ডিশনটা, এই যে অবস্থাটা, সমান সমান অবস্থা, না এবি মানে এবির পরিমাণ এবং সি সি এর পরিমাণ সমান সমান, তাই এই যে আমরা যেটাকে পড়বো চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল, ইটস ফাইন, ওকে। কোন রকম ডাউট আছে? প্রত্যেককে বলছি নি, ওকে। এবার এই ইকুইলিব্রিয়াম দু ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে, না না না, তারও আগে আছে, তারও আগে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামের মিনিং বোঝা গেছে, ওকে। নেক্সট যাই, টাইপস অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম হচ্ছে গিয়ে দু ধরনের, একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, আমি বাংলাটাও বলছি, চিন্তার কিছু নেই। আর একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম আর একটা
স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তো ডাইনামিক এর বাংলাটা হচ্ছে আহ, চলমান, ঠিক আছে, চলমান এক সাম্যাবস্থা। আর স্ট্যাটিক মানে হচ্ছে গিয়ে স্থির, হ্যাঁ সাম্যাবস্থা, বোঝা গেল? স্থির সাম্যাবস্থা একটা চলমান সাম্যাবস্থা। তো চলমান সাম্যাবস্থায় কি আর স্থির সাম্যাবস্থায় কি একটু বুঝি, হয়ে গেছে, লিখেছিস? ওকে, তো কি সেটা একটু বুঝি। প্রথমে প্রথমে স্ট্যাটিকটা বুঝি। ওকে, স্ট্যাটিক, ফেটে গেছে, যাই হোক, এই একটা হাউস বোঝা যাচ্ছে? ওকে, তো আমি দুটো অ্যারো দিয়েছি, দেখ এই দুটো অ্যারো কেন দিয়েছি সেটা এইখানেও আমাদের সেই সাম্যাবস্থাটা ক্রিয়েটিং হচ্ছে, আর সেটা স্ট্যাটিক সাম্যাবস্থা। কিরকম ভাবে দেখ, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানে, সেটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? এবার টেনে, যেমন আমি দাঁড়িয়ে আছি, আমাকেও টানছে, এবার টানার কারণে তো আর আমি এমন হয়ে বসে যাচ্ছি না, না কেন? বিকজ আমার ভিতরে থাকা মলিকিউলস গুলো আমাকে স্ট্রেংথ দিচ্ছে, দাঁড়িয়ে থাক, তাই না? দ্যাট মিন পৃথিবী টানছে নিচ দিকে, আমি চাচ্ছি উপর দিকে, রাইট না? তো এই যে দুটো ফোর্স একে অপরকে ব্যালেন্স করছে, রাইট? ব্যালেন্স করছে, সেই কারণে আমি কি হয়েছি? দাঁড়িয়ে আছি। বাট কোন একটা ফোর্স যদি বেশি হয়ে যায়, লাইক দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হয়ে যায়, নিচে যাবো, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কমে গেলে উপরে উঠে যাবো, তাই না? মানে আমি যেটাকে ইসে রাখতে যাচ্ছি যে না আমি একদম স্থির থাকবো, সেটাকে রাখতে গেলে, রাইট না? এই দুটো, এই যে আমি এটাকে যেটা দিয়েছি, তাহলে এটাকে কি বলবো? অবশ্যই এটা স্ট্যাটিক, টোটালি স্ট্যাটিক। কেন স্ট্যাটিক বা স্থির বলা হচ্ছে? বিকজ আগে এটা লিখি, এটা এটা কি কারণে হচ্ছে? বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট না? আর এটা কেন হচ্ছে উপর দিকে? বিকজ তার মধ্যে থাকা যে মলিকিউল গুলো রয়েছে, মানে এখানে থাকা যে মলিকিউল বা যেটা দিয়ে তৈরি, সে কি চাচ্ছে? আমি সোজা হয়ে থাকবো, তাই না? তাহলে স্ট্রেংথ অফ দিস বিল্ডিং, রাইট? সেটা কি করছে? ওকে দাঁড় করিয়ে রাখছে, যে না ভেঙে পড়া যাবে না। তো এই যে অবস্থাটা যখন ইকুয়াল ইকুয়াল, ও চুপচাপ করে দাঁড়িয়ে আছে, মানে অলওয়েজ স্থির, রাইট না? সবসময় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না, নড়াচড়া করলে তো ভেঙে পড়ে যাবে, বাড়ির ভেতর তো ভেঙে পড়ে যাবে, তাই না? ডাইনামিক যেটা আছে, ডাইনামিক যেটা আছে সেটার মধ্যে, মানে এটার সঙ্গে সঙ্গে ডাইনামিকটা যখন বুঝবো না, তখন ভালো করে বুঝতে পারবো। এই জায়গাটা বুঝতে পারলি তো? তার মানে যদি এই আপ টার্ন এবং ডাউন, মানে সরি ডাউন টার্ন আপ টার্ন, এই দুটো যদি সেম সেম হয়ে যায়, তখনই বাড়িটা স্থির থাকবে, তাই তো? তাই স্থির সাম্যাবস্থা, সাম্যাবস্থা মানে সমান অবস্থা তৈরি হচ্ছে, কোনো একটা যদি বেশি হয়ে যায় তাহলে তো গেল, বেশি করা যাবে না। তাহলে সেই কারণে কি হচ্ছে, যে দুটো ফোর্স যদি সমান সমান থাকছে, তখনই আমাদের যে ইকুইলিব্রিয়াম সৃষ্টি হচ্ছে, সেটাকে কি বলছি আমরা? স্থির সাম্যাবস্থা বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, রাইট? ভূমিকম্প তো আলাদা একটা বিষয় হয়, ওইখানে আমাদের অন্য আরেকটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই হয় আর কি, তাই না? সেখানে অন্য একটা বিষয়, গ্র্যাভিটেশনাল ফোর্স সেম থাকে, তার মধ্যে আরেকটা কি হয়, আরেকটা নতুন একটা ফোর্সের জেনারেশন ঘটে পৃথিবীর নাড়াচাড়ার কারণে, তাই না? তো সেটাকেও ব্যালেন্স করার জন্য তো আমরা প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্ট সেগুলো দেওয়া থাকে না, স্ট্রেনটা ততটা থাকে না। এখন যে সমস্ত বাড়িগুলো, যেমন পাহাড়ি অঞ্চলে জাপানে যে সমস্ত বাড়িগুলো তৈরি হয়, জাপানে আমরা পড়েছি যে দিনে প্রায় 1-150 বার বোধহয় সম্ভবত হয় নাকি, কতবার ভুলে গেছি, আমি অনেক দিন আগে পড়েছিলাম। জাপানে সব থেকে বেশি ভূমিকম্প হয় না? তো সেখানে বাড়িগুলোকে সেরকম ভাবেই তৈরি করা হয়, যাতে ওর গ্র্যাভিটেশনাল ফোর্স, তার স্ট্রেংথ এবং সেই ভূমিকম্পের ফলে নাড়াচাড়া হওয়ার জন্য প্রয়োজনীয় যে পরিমাণ ফোর্স তৈরি হবে, সেগুলোকে যেন কন্ট্রোল করতে পারে, ইকুইলিব্রিয়ামে যেন চলে আসে। সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা যখন বাড়িগুলো তৈরি করে, তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে ক্যালকুলেট করে নেয়, যে এই ফোর্সটা এতটুকু হবে, তার জন্য এটাকে এতটুকু রাখতে হবে, বোঝা গেল? ইকুইলিব্রিয়ামে আনতে হবে, তাছাড়া কিন্তু হবে না, রাইট? ওকে, এটা গেল আমাদের স্ট্যাটিক। আর আমাদের এই স্ট্যাটিক যে বিষয়টা আছে, ইকুইলিব্রিয়াম যেটা আছে, সেটা আমরা সাধারণত ফিজিক্সে পড়ি। দেখলি তো যে বাড়ি ঘর ঠিক থাকা, গ্র্যাভিটেশনাল ফোর্স, সমস্ত কিছু ফিজিক্সের ব্যাপার। আমাদের কেমিস্ট্রিতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ওকে, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে কি আছে, কি বলা হয়? ডাইনামিক ইকুইলিব্রিয়ামে এটা বলা হয় যে ডাইনামিক বা চলমান, ঠিক আছে? এখানে বিষয়টা কি, যে ধর এটা একটা গামলা, এর নিচ দিয়ে তুই আগুন দিয়ে দিলি এবং তার মধ্যে রেখে দিলি জল। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বেশি উষ্ণতায় কি হবে? জলটা ফুটে বাষ্প হবে, বাষ্প হয়ে জলটা কি হবে? বিন্দু 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 আকারে উড়ে যেতে থাকবে, তাই না? তাই তো? আচ্ছা, এর উপর যদি আমি একটা ঢাকনা দিয়ে দিই,
নিচে পড়বে। তাহলে কি হচ্ছে, প্রথমে জল বাষ্প ঠান্ডা হয়ে জল বাষ্প জল বাষ্প, দ্যাট মিন একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে হচ্ছে। দ্যাট মিন কি হচ্ছে, তার মানে কি হচ্ছে, একটা মানে যখন একটা নির্দিষ্ট টেম্পারেচার ক্রিয়েট করা হবে, মানে থাকবে যখন, তখন কি হবে, তাদের মধ্যে এই ওয়াটার H2O লিকুইড অ্যান্ড H2O ভ্যাপার বা বাষ্প কি হয়ে যাবে, তাদের মধ্যে সাম্যাবস্থায় ফিরে আসবে। সেই কারণে কি হবে, একটি নির্দিষ্ট টেম্পারেচারে তারা কি হবে, ভ্যাপার টু লিকুইড, লিকুইড টু ভ্যাপার ট্রানজিশন হতে থাকবে। জাস্ট এটা আমি মানে খুবই সামান্যভাবে বোঝাচ্ছি। আমাদের এই কেমিস্ট্রিতে এর বহুল ব্যবহার রয়েছে। ওকে, সাম্যাবস্থার বহুল ব্যবহার রয়েছে। আচ্ছা যাই হোক, ব্যাপারটা বোঝা গেল কেন একে চলমান সাম্যাবস্থা বলে আর আগেরটাকে স্থিতিশীল সাম্যাবস্থা বলে। এক সেকেন্ড, কেন এটা কি বোঝা গেল? কেন? কারণ আগেরটা কি ছিল, ইকুইলিব্রিয়ামে পৌঁছে চুপচাপ স্থির, বাট এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর, হ্যাঁ, এই ব্যাপার টু, হ্যাঁ চলছে সাইকেলটা, হ্যাঁ হ্যাঁ বল, ব্যাপার, হ্যাঁ, আর সলভ। ওকে, বোঝা গেল কি, অসুবিধা নেই? ওকে, তো এবার এই 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 পদ্ধতিটা হচ্ছে কি ডিনামিক ইকুইলিব্রিয়াম, রাইট? অসুবিধা নেই তো? নেই। চল এবার এই ডিনামিক ইকুইলিব্রিয়ামটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আর আরেকটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে কি করা হবে, যেখানে পদার্থের ফিজিক্যাল বিষয়টাকে আলোচনা করা হবে। যেমন এটার মধ্যে একটা যে অবস্থা, ফিজিক্যাল অবস্থাটা মানে হচ্ছে কি, সে লিকুইড না ভ্যাপার না সলিড, এই যে অবস্থা পদার্থের একটা নির্দিষ্ট অবস্থা, সেটাকে যখন ডিফাইন করে তার ইকুইলিব্রিয়ামটাকে আমরা আলোচনা করব, সেটাকে আমরা বলবো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, আর যদি কেমিক্যাল স্টেটটাকে আলোচনা করি লাইক দ্যাট, আমি কি করছি, আমি একটা জেনারেল एग्जांपल নিচ্ছি, রাইট? কার্বন নিয়েছি, অক্সিজেন নিয়েছি, বিক্রিয়া করছে, করে CO2 তৈরি করছে, বাই এনি চান্স আমি জাস্ট एग्जांपल বলছি, এটা নাও হতে পারে, হ্যাঁ আমি জাস্ট বলার খাতিরে বলছি। তো এটা এটা যখন আমি ইকুইলিব্রিয়াম সাইন দিয়েছি, সেটা কথার মানে কি, কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর কার্বন ডাই অক্সাইড কি করছে, ভেঙে গিয়ে কার্বন এবং অক্সিজেন তৈরি করছে পর, রাইট? এই সাইনটা দেওয়ার মানে হচ্ছে গিয়ে সে সাম্যাবস্থায় পৌঁছে গেছে। যখন ওয়ান ডিরেকশনাল সাইন দেব, তার মানে সে সাম্যাবস্থায় পৌঁছনে, হ্যাঁ যাচ্ছেও, জাস্ট ওই 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 পদ্ধতি হচ্ছে। আমি যদি এই এটা দেই, তার মানে কি, ও এই দিকে শিফট করছে, মানে বিক্রিয়াটা ওইখান থেকে এইদিকে তৈরি হচ্ছে। ক্লিয়ার? ইটস ফাইন। তো এটাই এখানে বলা হয়েছে। তো সাম্যাবস্থা কথাটার মানে হচ্ছে এটা, যে কেমিক্যাল সাম্যাবস্থা কথা মানে কি, সমস্তটা হচ্ছে কেমিক্যাল দিয়ে আলোচনা, কার্বন অক্সিজেন। এখানে কিন্তু ওই যে ফিজিক্যাল স্টেট গুলো যেগুলো আছে, আমি সলিড হবে না লিকুইড হবে নাকি সলিড হবে ভ্যাপার হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি না কিন্তু আমি, রাইট? এখানে বিভিন্ন যে কেমিক্যাল গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ফাইন, অসুবিধা আছে? নেই? ওকে, বোঝা গেল তো সবগুলো তফাৎ কি কি আমরা পড়লাম? আরেকবার জাস্ট প্রথম থেকে যদি বলি, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম আর টু টাইপস, ডাইনামিক ইকুইলিব্রিয়াম আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আবার দুই ভাগে পড়লাম, একটা হচ্ছে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাইট? তো এবার প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ডাইনামিক এন্ড স্ট্যাটিক। ডাইনামিকটা কি, যে না ও কি হচ্ছে, একটা সাইক্লিক প্রসেসে চলছে, রাইট? ও মানে স্থির নয়, চলমান, রাইট? আর যেটা আমরা পড়লাম পরেরটা কি বললাম, একটা হচ্ছে স্ট্যাটিক, রাইট? সেটা স্থির, যে দুটো ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর স্ট্যান্ড হয়ে দাঁড়াবে। যদি ইকুইলিব্রিয়াম পৌঁছতে না পারে, তাহলে একটা ভেঙে পড়ে যাবে, তাই না? এরপরে আমরা চলে আসলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সমস্ত যে কেমিক্যাল মলিকিউল গুলো রয়েছে, সেগুলো নিয়ে যে ইকুইলিব্রিয়াম, রাইট? তারা বিক্রিয়া করছে একে অপরের সঙ্গে রিভার্সিবল এন্ড কি বলবো, হ্যাঁ ইরিভার্সিবল পদ্ধতি, কি বলবো, ইরিভার্সিবল না রিভার্সিবল বলতে পারবো। তো এরকম ভাবে যে বিক্রিয়াগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমরা পড়লাম হচ্ছে গিয়ে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ফিজিক্যাল কিন্তু ফিজিক্যাল স্টেট গুলোকে আলোচনা করে যে ইকুইলিব্রিয়াম দেখেছি, সেটা হচ্ছে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। অসুবিধা আছে? নেই? এগোই। ওকে, তো এবার তাহলে তাহলে বললাম যেটা হচ্ছে কি, এটা আমি আরো দিয়েছিলাম এই কারণে যে ফিজিক্যাল একটা আর একটা কেমিক্যাল। ফাইন, আমি লিখেও নিয়েছি, তোরা চাইলে কিন্তু লিখে নিতে পারিস।
সো হয়ে গেছে। ওকে, তো এবার ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, আমাদের কেমিস্ট্রিতে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল দুটোই পড়তে হবে। দুটো ইকুইলিব্রিয়ামই পড়তে হবে, তবে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে প্রশ্ন খুব কম থাকে, অল্প কিছু থাকে। হ্যাঁ, তো সেই কারণে আমি ভেবেছি ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামটা একটা অন্যদিন একদম ক্লাস, মানে গোটা ক্লাসের মধ্যে ওটা চ্যাপ্টারটা বোঝাবো, মানে যেটুকু আছে সেটা বোঝাবো, এন্ড অলসো যত প্রশ্ন আছে একবারে সলভ করে দেবো, রাইট। আর কেমিক্যালটা যেহেতু একটু বড় আছে, সেই কারণে আজকে কেমিক্যালটা নিয়ে আলোচনা করবো, ফাইন। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে অল্প স্বল্প আমরা বললাম, যে কিছুই নয়, যে এ বি লাইক দ্যাট, এগুলো কিন্তু আমাদের এক একটা অ্যাটম, ঠিক আছে, বিক্রিয়া করে যখন সে ইকুইলিব্রিয়ামে পৌঁছবে তখন ধরে নিলাম সি এন্ড ডি তৈরি করলো, রাইট। এটা যদি তৈরি করতে, মানে এরকম যদি কন্ডিশন অ্যাপ্লাই হয়, নির্দিষ্ট টেম্পারেচার অবশ্যই হতে হবে, তখন সেই যে ইকুইলিব্রিয়ামটা বা সাম্যাবস্থাটাকে সেই সাম্য অবস্থাটাকে আমরা বলবো কেমিক্যাল সাম্যাবস্থা, বা হ্যাঁ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল, বোঝা গেল। তো এবার এই জায়গাগুলো বলেছি আমি মোটামুটি করে। আচ্ছা, এবার একটু মেইন একটা জায়গায় আসি, সেটা দেখ, কয়েকটা টার্ম আমাদের জানতে হবে এটা সম্পর্কে। এবার একটু আগে, হ্যাঁ কি অসুবিধা, রাইট, হ্যাঁ, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ওকে। আচ্ছা, তো এবার দেখ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এবার একটু আগে পড়েছিলাম না, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে CO2, রাইট। এবার এরকমটা যদি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে H2O, রাইট। এবার দেখ, এটা কিন্তু এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, ফাইন, এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, রাইট। এটাকে ব্যালেন্স করতে গেলে আমাকে এখানে দুই দিতে হবে, আর এখানে আমাকে তাহলে কি দিতে হবে, আরেকটা দুই, রাইট না? হ্যাঁ, এই সামনে দুটো কি, সামনে দুটো কি নাম্বার অফ মোল, এত মোল উৎপন্ন হচ্ছে, মানে আমি যদি 2 মোল পরিমাণ H2O তৈরি করতে চাই, তাহলে 2 মোল পরিমাণ H2 দিতে হবে। বোঝা গেল কিনা? ওকে, তাহলে এবার এটা আমার দেখ, প্রতিটা রিঅ্যাকশনের ক্ষেত্রে, বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকবে। ওপরেরটা দেখ, আমি 2 না দিয়ে কিন্তু আমি মিলিয়ে ফেলেছি, দ্যাট মিন 1 মোল কার্বন, 1 মোল অক্সিজেন দিয়ে আমি CO2 তৈরি করে দিয়েছি, তাই না? তো এবার অন্য একটা রিঅ্যাকশন লিখি, দেখা গেল সেখানে দুটোতেই আমাদের দুটো রিঅ্যাকটেন্টই আমাদের মোল দিতে হচ্ছে, তাই না? তো এবার এতগুলোকে একবারে তো রিপ্রেজেন্ট করা যাবে না, একটা জেনারেল ইকুয়েশন চাই, যেই জেনারেল ইকুয়েশন দিয়ে আমি সমস্ত যে ব্যাপারটা আছে, যে ইকুইলিব্রিয়ামে কি হবে না হবে সেটা আমরা বোঝাবো, রাইট। লাইক সেই কারণে আমি কি চাচ্ছি, যে এ একটা অ্যাটম ধরে নিলাম, আর একটা বি অ্যাটম ধরে নিলাম, তারা বিক্রিয়া করে তৈরি করছে, সি ধরবো না, ডি ধরবো, এবং ই ধরবো, তৈরি করছে, অসুবিধা নেই। তো এবার তার সামনে একটা ছোট করে এ, এটা ছোট করে বি, এটা সি লিখে নি, ডি এবং ই, রাইট, দিয়ে দিলাম। কেন দিলাম, তার কারণ হচ্ছে কি, এই এ মানে ছোট হাতের স্মল লেটার যেগুলো লিখেছি, এ বি সি, সরি এ বি ডি ই যেগুলো লিখেছি, সেগুলো কথার মানে কি, নাম্বার অফ মোল। যেখানে আমাদের এই যে যেমন এই রিঅ্যাকশনের সঙ্গে যদি আমি ম্যাচ করতে চাই, তাহলে এটাকে যদি আমি H2 ধরে নেই, তাহলে এই ছোট এটা কি না 2, আবার এই বিটাকে যদি আমি O2 বলি, তাহলে এই বি এর মান 1, রাইট। তারপরে তাহলে এটার মধ্যে, তাহলে ডিটা যদি আমি H2O ধরি গোটাটা, তাহলে এই ছোট ডিটা 2। এবার ই, এ তো ঘেনে নেই, 0, ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল কিনা? তো এটাকে আমি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরে নেই, যেটার ভিত্তিতে এর পরবর্তী কাজগুলো আমরা করব, বোঝার চেষ্টা করব কি করা হবে না হবে। বোঝা গেল? ওকে, তো এবার এই রিঅ্যাকশনে, এই এটার ক্ষেত্রে এবার বলছি, হ্যাঁ, দেখ, এই এ প্লাস ছোট হাতের বি, এটা বিক্রিয়া করে যখন সাম্যাবস্থায় পৌঁছায়নি, ঠিক আছে, বিক্রিয়া করে তৈরি করছে এরকম ভাবে ধীরে 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 তৈরি করছে, তাই তো, ডি আর ই, রাইট। এটা কি ওয়ান ওয়ে ডিরেকশন দিয়েছি আমি, তাই না? তো তার মানে কি, এটা তৈরি করছে। তো এবার এটা যখন তৈরি হচ্ছে কোন দিক থেকে, একদম ফরওয়ার্ডলি, সামন দিকে, তাই না? তাই এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো ফরওয়ার্ড রিঅ্যাকশন। আমার কথা কি বোঝা গেল? তার মানে আবার বলবো, ওকে, এই যে এ এবং বি বিক্রিয়া করে ডি এবং ই তৈরি করছে না, যখন বিক্রিয়া আমাদের ইসেতে পৌঁছয়নি, ইকুইলিব্রিয়ামে পৌঁছয়নি, তখন তো প্রথমে, হ্যাঁ, ডিরেকশনটা এদিক থেকে এদিকে যাচ্ছে না, ফরওয়ার্ডলি যাচ্ছে, সামন দিকে যাচ্ছে, ফরওয়ার্ড বর্তমান সামন, সম্মুখ বিক্রিয়া।
রাইট? হ্যাঁ, তাই তো, ভেরি গুড। তার মানে কি, এ যদি সামন দিকে যায় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন, সামন দিকে যাচ্ছে, ফরওয়ার্ড কথা মানে কি, সম্মুখ বিক্রিয়া বাংলায় বলে। হ্যাঁ, সম্মুখ বিক্রিয়া বলে, রাইট। এবার বুঝতে পেরেছি তো এটা। এবার যখন সে কি করে গেল, ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর কি করবে, মুছে দিলাম এটা একটু, হ্যাঁ, আমি আর পরে আবার লিখেছি। যখন পৌঁছে যাবে তখন কি হবে, এ এইটা থেকে আসবে, তাই না? তার মানে আমি একই রকম ভাবে লিখি। এটা হবে না আপনার হ্যাঁ। তো এবার যেহেতু উল্টা পাশ দিয়ে আসছে, পশ্চাৎ বিক্রিয়া বাংলায় বলে, ঠিক আছে? তাহলে সেই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড। অসুবিধা আছে? তারপর অসুবিধা আছে? নেই। তো এবার কোন একটি রিয়াকশন যখন তার সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তার কিন্তু, হ্যাঁ কোনটা বলতো, এটা ই, হ্যাঁ, ঠিক আছে? কোন একটি রিয়াকশন যদি সাম্যাবস্থায় পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে কিন্তু তখন কি হবে তাহলে, সে সে কিন্তু দুটোই আমাদের দেখাবে, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড দুটোই দেখাবে। কারণ সাম্যাবস্থায় পৌঁছে গেছে মানে সামন দিকেও যাবে, পেছন দিকেও পেছন দিকেও হবে, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড সেম সেম হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এবার এবার একটা কথা চিন্তা কর, কোন একটি রিয়াকশন যখন ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড দুটোই হচ্ছে, দুটোর যদি গতি সেম হয়, একই মুহূর্তে, হ্যাঁ, একই মুহূর্তে 5টা অণু এ থেকে বি তে কনভার্ট হচ্ছে, একই মুহূর্তে আবার 5টা বি অণু এ তে কনভার্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা বাইরে থেকে দেখবো কি রকম সাম্যাবস্থা, মানে বিক্রিয়াটা হচ্ছে না, কিছুই দেখবো না, কারণ হ্যাঁ বোঝাই যাবে না, তাই না? তাই সাম্যাবস্থাকে বাইরে থেকে কখনোই আমরা বুঝতেই পারি না। কোন একটা রিয়াকশন যদি সাম্যাবস্থায় পৌঁছে যায় তাহলে আমরা বুঝতেই পারবো না যে ও সাম্যাবস্থায় আছে, করছে। কিন্তু বাস্তবে কিন্তু মানে সব রিয়াকশনেই আমরা বেসিক্যালি একটু বড় হচ্ছে, ইসেতে যাবি যখন, স্কুলে যাবি যখন, তখন না সে দেখবি যে প্র্যাকটিক্যাল গুলো যখন, মানে স্কুলে তো যাস, মানে আমি বলতে যাচ্ছি যে 11-12 যখন প্র্যাকটিক্যাল ল্যাবে যাবি, রাইট? হ্যাঁ, তো এবার হ্যাঁ, প্র্যাকটিক্যাল ল্যাবে যখন যাবি, বিক্রিয়াগুলো যখন করবি না, তখন দেখবি যে বিক্রিয়াগুলো হয়ে গেছে এরকম দেখা যাবে, ঠিক আছে? যে সলিউশন তৈরি করছে, বিক্রিয়াগুলো হয়েছে, অ্যাকচুয়ালি বিক্রিয়া কমপ্লিট হয় না। বিক্রিয়া কি হচ্ছে, সেই সাম্যাবস্থায় পৌঁছে যায়, আর সাম্যাবস্থায় পৌঁছে যাওয়ার কারণে কি হচ্ছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম হয়ে হচ্ছে। ইটস ফাইন, বল। বোঝা গেল কি বললাম? অসুবিধা আছে? নেই? ওকে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বুঝে গেলাম, সাম্যাবস্থায় ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড দিয়ে, ব্যাকওয়ার্ড কি হচ্ছে, একই সঙ্গে হচ্ছে, তাই না? তবেই তো সেটা সাম্যাবস্থা বলছি আমরা। ওকে, আচ্ছা। তো এবার তাহলে এইটুকুন আমরা বুঝতে পেলাম যে রিঅ্যাকশনটা কি হচ্ছে, ফরওয়ার্ডলি এবং ব্যাকওয়ার্ডলি একই সঙ্গে হচ্ছে, হ্যাঁ। এবার সেটাকে আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? গ্রাফের মাধ্যমে, মজা না করেছি গ্রাফ? কেন, ওই যে গ্রাফ ব্যাপারটা কিন্তু কঠিন নয়। গ্রাফ কেন করি বলতো আমরা? গ্রাফ বলতে বুঝতে সুবিধা করে, ঠিক আছে, কোনো একটা জিনিসকে। এই যে আমি জাস্ট একটুখানি ছোট করে বলি, আমাদের চন্দ্রযান গেছে চাঁদের মধ্যে, এবার সেখানে ভূমিকম্প হয়েছে, তাই তো শুনেছিস তো? মানে ওরা ডিটেক্ট করেছে কিভাবে, এই গ্রাফিক্যাল প্লটের মাধ্যমে কিন্তু। হ্যাঁ, ওটা আমি বললাম আর কি, ওটা অ্যাকচুয়ালি চাঁদ কম্পন বলতে পারি আমরা, ভূ কথার মানে তো পৃথিবী, তাই না? তো যাই হোক, তো সেখানেও ভূমিকম্প, মানে ভূমিকম্প বলছি এই কারণে আমরা এই কথা বলে অভ্যস্ত, তাই। হুম, হ্যাঁ, হ্যাঁ, চাঁদ কম্পন বলতে পারি, তো হতে পারে। তো যাই হোক, তো এইগুলো কিরকম ভাবে বুঝতে পারি আমরা, গ্রাফিক্যাল প্লটের মাধ্যমে, ঠিক আছে? তাছাড়াও এই যে একটা মলিকিউলকে বলে দিচ্ছি সে অক্সিজেন, ভুল বলছি, অ্যাটমকে বলে দিচ্ছি সে অক্সিজেন, নাইট্রোজেন বলে দিচ্ছি, এগুলো কি করে বলতে পারছি? এগুলোকে নাইট্রোজেনটাকে নিয়ে গিয়ে আমাদের মেশিনে ঢোকাতে হয়, সে একটা গ্রাফিক্যাল প্লট দেয়, আর সেই গ্রাফিক্যাল প্লটটা দেখে আমরা বুঝতে পারি, ও হ্যাঁ, ওটা হচ্ছে কি নাইট্রোজেন, ওটা হচ্ছে অক্সিজেন। হুম, 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 থাকে। হুম, মোলের ক্ষেত্রে অণুকে, পরমাণু যখন বলবো তখন পরমাণু, এক মোল পরমাণু মানে হচ্ছে লাইক দ্যাট। এটার জন্য আমাদের একটা ক্লাস হবে আলাদা, যাই হোক। যদি আমি বলি 1 মোল H2, দ্যাট মিন, এটা কি H2 কি, তাহলে 6.022 ইন্টু 10⁻23টা H2 রয়েছে, মানে অণু রয়েছে, ইটস ফাইন। এবার যদি আমি এরকমটা বলি যে 1 মোল ওই নাইট্রোজেন, জাস্ট নাইট্রোজেন, দ্যাট মিন
অ্যাটম, দ্যাট মিন সেখানে কিন্তু 6.022 ইন্টু 10⁻23 টা নাইট্রোজেন অ্যাটম রয়েছে। ফাইন। তো তো যখন মোল বলবে, সরি অণু বলবে তখন অণু, যখন পরমাণু বলবে তখন পরমাণু, ঠিক আছে? যখন কম্পাউন্ড বলবে কম্পাউন্ড, এতগুলো কম্পাউন্ড, হ্যাঁ কমপ্লেক্স ইংলিশের H2 অণু রয়েছে, রাইট। H2 তো নিজে অণু, তাই না? সেই কারণে অণু, তাই না? বুঝতে কতগুলো পরমাণু মিলে অণু, তাই না? বল এটা 6.0, একটু দাঁড়া, হ্যাঁ একটু দাঁড়া, হ্যাঁ কি বলছিস তুই? কি বলছিস? এটা আমাদের আজকে সিলেবাসের বাইরে, ও জিজ্ঞেস করলো তাই বললাম, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ এটা নাই না, মানে আমাদের তো কেমিস্ট্রিতে তো আছে, মানে আমরা ইকুইলিব্রিয়াম পড়ছি, তো ইকুইলিব্রিয়ামের বাইরে গিয়ে একটা প্রশ্ন করেছে, সেটাই আমি এক্সপ্লেন করছিলাম। এবার বল তুই কি বলছিস? গুণ, গুণ 2 দিয়ে গুণ করতে হবে, রাইট। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ ভালো, খুব ভালো, বুঝতে পারলি? অসুবিধা নেই তো? আচ্ছা, তো দেখ, বন্ধুরা হেল্প করেনি তুই যখন বললি যে এটা এখানকার নয়, বলে না? ও ও ও কি করছে জানিস? ও কি করছে, এখানে আমি পড়াচ্ছি, ও ভাবছে ফুটবল কি কার সঙ্গে খেলবো, তাই না? কার 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 লাগছে? দেখ, আমার তো মনে হচ্ছে তোরই লাগছে। হ্যাঁ, এদিকে দেখি, হ্যাঁ এই এই হয়েছে, আর কথা না, আর কথা না, এই হয়েছে। এবার দেখ, তো এবার যেখানে আসলাম সেটা হচ্ছে গ্রাফ, রাইট? তো কি কি গ্রাফ কি করব? ধর এ, এই আর না, এটা আমরা জেনারেল ইকুয়েশন লিখলাম। তো এবার আহ, কি বলছি, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে হচ্ছে গাঢ়ত্ব, হ্যাঁ এটা, হ্যাঁ ওই যে আমরা একটু আগে বললাম না, যে কোনো একটি নাম্বার অফ মোলকে রিপ্রেজেন্ট করব কি করে? জেনারেল, এই যে ছোট হাতের এ, ছোট হাতের বি, ডি, ই, এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা, হ্যাঁ তাই না? ই, যেহেতু এটা বড় হাতের ই লিখেছি তাই এটা দেখ, এটা বড় হাতের ডি তাই ছোট ডি। সি এর মতো বোঝা যাচ্ছে? একটু বুঝে নিবি কষ্ট করে, ডাক্তারের লেখা বুঝে যাস, আমার লেখা একটু বুঝতে পারবি না। তো এবার দেখ, ডাক্তারই তো হবি, তো তখন তোদের লেখা আমরা কি করে বুঝবো? তোরা তো তখন এমন করে লিখবি। যাই হোক, আমরা বলবো হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস টাইম, রাইট? কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি গাঢ়ত্ব, তাই তো? তো এবার সবার প্রথমে যখন কি হচ্ছে, এই বিক্রিয়াটা আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছায়নি, তখন কি হচ্ছে, এ বি ডি, ডি এবং ই তে পরিণত হচ্ছে। তো এবার এটা ধরে নিলাম 10 ইউনিট পরিমাণ ছিল, এটাও 10 ইউনিট, এরা 0 0, রাইট? তো এবার আমি আগে গ্রাফ যেমন করে প্লট করতে হয়, তো এরকম ভাবে দিতে হয়, এক্সিস বানাতে হয়। এটা আমি দিলাম, এটা এই পাশটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন, হ্যাঁ গাঢ়ত্ব, ঘনত্ব নয়, দুটো আলাদা, হ্যাঁ মানে হ্যাঁ তফাৎ আছে, কতটা দ্রবীভূত আছে ওটা, হ্যাঁ ডেন্স, ডেন্স, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, যে কনসেন্ট্রেশন আর এইটা ডেন্সিটি একদম সেম ওয়ার্ড নয়, কিন্তু আমরা কথা বলতে বলতে বলে ফেলি, বাট এটা কিন্তু হ্যাঁ মানে ওর মধ্যে দ্রবীভূত আছে কতটুকু, দ্রবীভূত আছে কতটুকু, আর গাঢ়ত্ব কি হয়, হ্যাঁ গাঢ়ত্ব কি হয়, ওইখানে আমরা কতটুকু দ্রবীভূত নয়, সেখানে বরঞ্চ এটা বোঝাবে যে সেটা মানে কতটা ঘন আর কি, হ্যাঁ জিনিসটা, রাইট, বুঝতে পেলি? ক্লিয়ার হয়েছে? ঠিক বলেছিস। তো এবার কি হচ্ছে, আমি বলেছি 10 মোল পরিমাণ, মানে মোল 10 অ্যামাউন্ট পরিমাণ বলি, ঠিক আছে? এ এবং বি ওইখানে 0 0, কখন হচ্ছে, যখন হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 0, সময় যখন শূন্য, রাইট? তার মানে ধর আমি কি করলাম, যে যখন এই একটা প্লট বানাচ্ছি, যখন আমি বলছি যে এ বি দুটোই কি আছে, অনেক বেশি বেশি করে আছে,
এ বি অনেক বেশি বেশি করে আছে, ধর এই সেই পজিশনটা যেখানে এ এবং বি এর পরিমাণ কনসেন্ট্রেশনটা হাই লেভেলে রয়েছে, ফাইন। যত সময় যাবে এই এ বি এর কনসেন্ট্রেশন কি হবে, বাড়বে না কমবে বলতো? এ বি, রাইট, এ বির কমতে থাকবে না, হ্যাঁ, কারণ এ বি মিলেই তো ডিসি তৈরি করছে, আমি এ বির কথা বলছি, রাইট। তাহলে এ বি এটা আমি দেখছি এ ছোট ধীরে প্লাস ছোট বি, ঠিক আছে, এর কনসেন্ট্রেশন ধীরে 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 কমতে থাকবে যত সময় যাবে, ঠিক কি না? বুঝলি না, আমি আবার বলবো, সব ওকে। এবার সি, সরি, ডি এবং ই যেটা আছে, এটার কনসেন্ট্রেশন যখন একদম টাইম ইজ ইকুয়াল টু জিরো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত বলতো? জিরো, ঠিক কি না? টাইম টাইম যদি জিরো হয় ওটাও জিরো, কারণ ওটা তৈরি হয়নি তখন, রাইট না? আর যত সময় যাবে তত কি হবে, ওটার পরিমাণ ই এবং টি বাড়বে, কমবে, রাইট, ওটা তো কমিয়ে দিলাম, তাই না? এবার এখানে আমি সেই ডি এবং ইটাকে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে গিয়ে ডি প্লাস, ফাইন, এটা দুটোকে রিপ্রেজেন্ট করলাম আলাদা আলাদা করে, বোঝা গেল? তো একটা সময় পর দেখ হয়েছে, তার মানে একটা সময় পর গিয়ে দেখলাম যে দেখ এটা আমি একদম সোজা বানিয়েছি, এটাও দেখ সোজা বানিয়েছি, তাই না? এই যে পয়েন্টটা মোটামুটি ভাবে রাফলি আমি বানাচ্ছি, এই যে পয়েন্টটার পর থেকে এদের গাঢ়ত্বের বা কনসেন্ট্রেশনের কোন রকম পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কেন? এই যে এটার ক্ষেত্রে, এই মানে এর জন্য এই পয়েন্টটা, ঠিক আছে, হ্যাঁ, এই যে এই পয়েন্টটা আর ডি এর জন্য এই পয়েন্ট, হ্যাঁ, সমান সমান হিসেবে আছে, সমান হয়ে যাচ্ছে এর পরের থেকে, বুঝতে পারলি না? তো এই যে পয়েন্টটা, এটা কেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুটোর জন্য, এটা এটার জন্য এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটার জন্য এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অসুবিধা নেই তো? ওকে। আর কমবে না, কেন কমবে না, কারণ যত কমবে আবার ব্যাকওয়ার্ডলি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? খুব ভালো প্রশ্ন করছি, এই জিনিসটা কেন হচ্ছে, মানে ইকুইলিব্রিয়ামে কেন পৌঁছচ্ছে, তাই তো, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর কেন ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন হচ্ছে, ভালো প্রশ্ন। আর তোদের আরেকটা আমি জায়গা পড়াবো, এখন আমি পড়াইনি, লা চাতুরীয় প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল, ঠিক আছে, লা চাতুরীয় প্রিন্সিপাল, ঠিক আছে, হ্যাঁ, লা চাতুরীয় প্রিন্সিপাল বলা হয়, ঠিক আছে, বিজ্ঞানী লা চাতুরী একটা প্রিন্সিপাল দিয়েছিল, ওই যে বাংলা একটা গান শুনেছিস তো, এই যে আমাকে আমার মতো থাকতে দাও, প্রতিটা এলিমেন্ট, প্রতিটা এলিমেন্টই চায় আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিব, রাইট? এরাও তাই চায় যে আমি যা আছি, আমি আর আমার বিপক্ষ সেম সেম আছে, তাই তো, মানে এখন সেম সেম আছে তো ঠিক আছে, মানে যুদ্ধ করতে চাইবে না, এবার আমার আমার বিপক্ষ যদি আমার থেকে বেশি হয়ে যায় তাহলে তো মুশকিল, তাহলে আমাকে কি করতে হবে, বাড়তে হবে। তো এই যে টেন্ডেন্সিটা কেন আসছে, বোঝা গেল? এখানে অবশ্যই এনার্জির প্রবলেম আছে, সেই এনার্জির, হ্যাঁ অবশ্যই, একটা যদি বেশি, এটার পরিমাণ বেশি, এটা কি কম, তাই না? ও থাকতে দেবে না, থাকতে দেবে না, ওকে, বরং একে একটা করে দেবে, হ্যাঁ, আসতে যাবে, তবে যে আমরা সেম সেম থাকি, ঠিক আছে, তো সেরকম ব্যাপারটা আর কি, ল্যাচাতির প্রিন্সিপাল সেটাই বলেছে, আর এর একটা অবশ্যই ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, সেটা আমরা পরে পড়বো, ঠিক আছে, ডেল্টা, আমাদের এই সে থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার হয়, সেটাকে পড়তে হবে, তখন যখন পড়বো তখন বুঝতে পারবো থার্মোডাইনামিক্যালি বা শক্তিগতভাবে কেন ওরা এরকম পজিশনে আসতে চায়, ফাইন, ওকে, এগোই, অসুবিধা আছে? নেই। এটা একটা প্লট বানিয়েছি, আরো একটা প্লট, আরো একটা প্লট, এটা তোরাও চাইলে বানাতে পারবি, এখনই বানাতে পারবি, দাঁড়া, একদম আসে, হ্যাঁ, একদম, আচ্ছা আমরা দেখবো, প্র্যাকটিস যখন করবো না তখন দেখবো, এরকম হাজারো প্রবলেম আছে, যে গ্রাফ দিয়ে দিয়েছে, বলে দেবে এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হলে পরে অপরটার কত, যে আমরা যেমন দেখলাম উপরে যে এই যে এরকম দেখলাম না, এর আগেরটার কথা বলছি, হ্যাঁ, আগেরটা আমরা এই যে এরকম দেখলাম, তাই না? তো এবার এ বলে দিল এ বি এর, এটা এ, এটা ছোট করার জন্য এটা ধরে দিলাম এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা,
বলে দেবে বি এর তাহলে কত হবে। তাহলে আমরা জানি এই সোজাসুজি যদি ড্রয়িং করে দিই তাহলে এই যে পয়েন্টটা এটা হবে বি এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট। যারা জানবে না তারা করতে পারবে না। অবশ্যই একই লাইনে থাকবে, তাই না? আমি যখন ড্র করেছিলাম দেখেছি যে আমি করে ড্র করলাম না। এবার রেট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভার্সাস টাইম, রেট কনস্ট্যান্ট ভার্সাস টাইম। আচ্ছা, রেট কনস্ট্যান্ট কি সেটা প্রথমে আগে বোঝার চেষ্টা করি। রেট কি সেটা আগে বুঝছি, দাম নয়। এই রেট কথার মানে হচ্ছে গিয়ে যে হ্যাঁ রাইট, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটুকু পরিমাণ উৎপন্ন হচ্ছে, রাইট দ্যাট, লাইক দ্যাট এ বি কনভার্ট হচ্ছে, তো আরেকটা সি ডি তে কনভার্ট হচ্ছে, অন অফ রিঅ্যাকশন, রাইট? তো এবার এটা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরে নেই যে 1 সেকেন্ডে 50টা এ বি তে কনভার্ট হচ্ছে, রাইট? এটার ক্ষেত্রে আমি নিচেরটার ক্ষেত্রে বলছি, এটা 1 সেকেন্ডে যদি 40টা কনভার্ট হয় তাহলে রেট কার বেশি? রেট হচ্ছে এর বেশি। হ্যাঁ, বোঝা গেল? কারণ কি, ও বেশি পরিমাণে উৎপন্ন করবে, হ্যাঁ স্পিড বেশি, রাইট? বুঝতে পেরেছি তো? তো এই এটাকে বলা হচ্ছে রেট। রেট হচ্ছে, রেট কথার মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কি পরিমাণ ট্রানজাকশন করছে, ফাইন। ওকে, তো এই যে রেট যেটা আছে সেই এটা রেট কনস্ট্যান্ট কি জিনিস? রেট কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে যে এ এবং বি বিক্রিয়া করছে, সেটা বিক্রিয়া করার পর এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে জানিস? ডি এক্স বাই ডিটি দিয়ে। ফিজিক্স এরকম, হ্যাঁ হ্যাঁ করে করা হয়নি, হ্যাঁ ডিএক্স বাই ডিটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের হ্যাঁ কি পরিবর্তন করছে, বোঝা গেল? তোরা করেছিস পরিবর্তন, তাই তো, কি সময়ের সাপেক্ষে এক্স এর পরিবর্তন তোরা করেছিস, ডেরিভেটিভ করা হয়নি? হ্যাঁ করেছিলিস, ফাইন। তো বুঝতে পেলি আমি এই লাইনটার মানেটা কি? তো এবার তার মানে ডিএক্স বাই ডিটি মানে নির্দিষ্ট সময় ব্যবধান কতটুকু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, তো এ এর কনসেন্ট্রেশন যদি আমি বাড়াই, এ এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব যদি আমি বাড়াই তাহলে বিক্রিয়ার বেগটা কি হবে? বাড়বে, রাইট? তো এই যে বাড়বে, কতটুকু বাড়বে? একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ে, মানে একটা নির্দিষ্ট কনস্ট্যান্টকে সামনে রেখে বাড়ে, ঠিক আছে? যেমন ব্যাপারটা হচ্ছে এরকমটা যে আমরা একটু পরেই পড়বো ল অফ মাস অ্যাকশন বলে একটা ল পড়বো, সেখানে আমরা দেখতে পারবো যে একটা এ এবং বি তে কনভার্ট হচ্ছে, তো এবার এর প্রাথমিক যদি আমি ধরে নিয়েছিলাম 5টা এ ছিল, হ্যাঁ, তো এই 5টা এ বি তে কনভার্ট হতে বাই এনি চান্স বললাম 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? এবার সেখানে যদি আমি 50টা এ দিয়ে দিই, সেটা তার মানে আমার অ্যাকচুয়ালি 10 গুণ লাগার কথা ছিল, সেটা 10 গুণ না লেগে 7 গুণ লাগবে, তার মানে একটা নির্দিষ্ট সময় গ্যাপ, একটা নির্দিষ্ট হচ্ছে কি কনস্ট্যান্ট গ্যাপ প্রয়োজন আছে, ঠিক আছে? সেই যে টার্মটা যেটা হচ্ছে নির্দিষ্ট থাকবে, আমরা পরে করবো, যদিও ব্যাপারটা হয়তো ধোয়াশা ধোয়াশা লাগছে, আমরা ল অফ মাস সেকশন করার সঙ্গে সঙ্গে করে নেব। তো এই যে পরিমাণটা, এই পরিমাণটা হচ্ছে মানে কত একটা নির্দিষ্ট পরিমাণ, এই নির্দিষ্ট পরিমাণটাকে বলা হয় যে রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট পরিমাণে যে পরিবর্তন সেটাকে বলছি আমরা হচ্ছে রেট কনস্ট্যান্ট, ওকে? সেই রেট কনস্ট্যান্টকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়ে ছোট হাতের কে দিয়ে, ঠিক আছে? স্মল কে দিয়ে, ফাইন, ছোট হাতের কে দিয়ে। তো এই রেট কনস্ট্যান্টের সঙ্গে টাইম এর গ্রাফ কি রকম হয়, ঠিক আছে? তো দেখ রেট কনস্ট্যান্ট ভার্সাস টাইম, রাইট? তো এবার দেখ কি হচ্ছে, ওই একই রকম ভাবে আমি বিক্রিয়াটা নেই, হুম দেখি ছোট্ট করে বানালাম, হ্যাঁ। তো এবার এই একই রকম ভাবে এই যে বিক্রিয়াটা, এটার ক্ষেত্রেও তাহলে কি হবে দেখ, এ এ বি তৈরি করছে ই এবং ডি, ডি এবং ই, তাই তো? তো এবার যত সময় যাবে তত গাঢ়ত্ব কি হতে থাকবে? কমতে থাকবে, কার? এ বির, হ্যাঁ তাই তো? তাহলে যত গাঢ়ত্ব কমবে তত রেট, রেট কি হবে? কমে আসতে থাকবে, তাই না? তো এই ও বললো না একই হবে কিনা, একই তো হবে, প্রায় একই হবে। তার মানে যখন প্রথমে এ বি ছিল
তার গাঢ়ত্ব যেহেতু বেশি ছিল তাই তার রেটটা কি হতো হাইস্ট। যত সময় যাবে তত রেটটা কমতে থাকবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। গ্রাফটা নিচে নামবে কি মানে একটা সময় গিয়ে দেখবি রেট সেম হয়ে যাবে। কেন রেট সেম হবে আমি পরে বলছি একটু পরে। তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এ এ প্লাস দ্যাট, রাইট? এবার যখন ডি এবং ই ইকুইলিব্রিয়াম যখন মানে রিঅ্যাকশন যখন শুরু হয়নি মানে টি ইজ ইকুয়াল টু 0 টাইম, তখন কি ছিল হাইয়েস্ট আগেরটারই মতন, রাইট? তো এবার ধীরে ধীরে ডি এবং সি যত বাড়তে থাকবে গাঢ়ত্ব বাড়তে থাকবে তত তার রেট তৈরি হওয়ার রেট বাড়তে থাকবে। মানে এটা যদি বাড়তে এটা কি হচ্ছে ধীরে ধীরে কমছে, তার মানে বি সরি ডি এবং ই এর রেটটা গাঢ়ত্বটা বাড়তে থাকবে। তার ফলে কি হবে এ ডি এবং ই থেকে এ বি তে কনভার্ট হওয়ার সম্ভাবনা বা যে গতিটা সেটা কি হবে বাড়তে থাকবে। বুঝলি না? আবার বলবো, আবার বুঝি একদম খুলে বোঝাচ্ছি। দেখ এ আমি আর ইসে লিখছি না, হ্যাঁ এই বিটি ওই যে সঙ্গে যেগুলো আছে সেগুলো লিখছি না। সি সরি ই ডি এবং ই তৈরি করছে, রাইট না? এবার যখন শূন্য টি ইজ ইকুয়াল টু 0 টাইম, তখন এটা 10 ছিল, এটা 10 ছিল, এটা 0 0, রাইট? এটুকুনো তো বুঝেছি। যত সময় যাচ্ছে এর পরিমাণ মানে 9 থেকে হ্যাঁ 9 হচ্ছে 8 হচ্ছে ধীরে ধীরে কমছে, আর এর পরিমাণ ধীরে ধীরে বাড়ছে 1 2 3, রাইট? তো ইকুইলিব্রিয়ামে মানে এটা যখন তৈরি হচ্ছে এ এবং বি ধীরে ধীরে যেহেতু কমছে তাই তার রেটটা এ বি থেকে ডি ই তে কনভার্ট হওয়ার রেটটা কি হবে ধীরে ধীরে কমবে। এইটুকুনো কি ক্লিয়ার প্রত্যেকের? ওকে। এবার যেহেতু আবার প্রথমে যখন এ শূন্য ছিল এর মান তো বাড়ছে, তাহলে এর মান যদি বাড়ে হ্যাঁ তাহলে এদিকে ফরওয়ার্ডলি সরি ব্যাকওয়ার্ডলি তৈরি হওয়ার পরিমাণটা কি হবে বাড়বে। তাই কি হবে ধীরে 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 বাড়বে। হ্যাঁ, রাইট। তো কেন বলতো টাচ হবে? তার কারণ হচ্ছে গিয়ে একটা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে তখন কি হবে তার ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট সেম সেম, তাই না? তখন তো আমরা বলবো যে সে কিনা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। সেই কারণে এই যে লাইনটা এই লাইনটা একদম সেম লাইন হয়ে যাবে, আর সেম লাইন হয়ে যাওয়ার এই যে পয়েন্টটাকে এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর এই রেটটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করে তখন আমরা সেটাকে কি বলবো যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তো অবশ্যই এই পয়েন্টটাকে। আর যে রিঅ্যাকশন রেটটা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন রেট। বোঝা গেল? ইকুইলিব্রিয়াম বোঝাতে পারলাম? প্রত্যেকে বুঝলি? হ্যাঁ। তো এবার দেখ অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম রেটটা আমরা কিন্তু মানে ক্যালকুলেট করতে পারবো না। কেন পারবো না বলতো? কারণ যে স্পিডে এবি তৈরি করছে সেই স্পিডে ডি মানে এবি ডি তে কনভার্ট হচ্ছে, ডিই এবি তে কনভার্ট হচ্ছে, তাই না? বাইরে থেকে আমরা কি দেখবো সেম দেখবো, চুপ হয়ে আছে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা কি করে বুঝবো কটা কনভার্ট হচ্ছে? হচ্ছে না, তাই না? বুঝতে পেলি? সময়ের ব্যবধানে মানে মানে সময়ের ব্যবধানে এ 5টা ছিল তো 5টাই থাকবে, 6টা ছিল তো 6টাই থাকবে। তার মানে ডিএক্স বাই ডিটি এর ক্ষেত্রে এক্স এর মানটা কত দাঁড়াবে? 0। আবার বলবো, চলে গেছে ওই যে এখানে চাপ পড়েছে। বুঝতে পেলি? যাই হোক, আবার আবার বল। ডিএক্স বাই ডিটি এর কথা বলছিস? এটার কথা বলছিস? আমি এখনই যে এখানে নিচে লিখলাম, হ্যাঁ ডিএক্স বাই ডিটির ক্ষেত্রে যখন আমি এইটা করলাম তখন কি হচ্ছে এরকম ভাবে বানালাম, তাই না? রাইট। তো এবার ইন দিস পয়েন্ট কি হচ্ছে যে এ থেকে আমি সিম্পলি যদি লিখি এ 5টা 5টা এ 5টা এ 5টা, তাই তো? ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে গেল এ একটা কনভার্ট হলে পর মুহূর্তে এ কে আবার 5টা বানিয়ে দিল, তাই না? তার মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা কিন্তু এ কে অলওয়েজ ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পর এ কে অলওয়েজ কি দেখবো 5টাই দেখতে পারবো, তাই না? তাহলে এক্স এর মানটা কি হবে তখন? 0 হবে। স্থির দেখবো, যেহেতু স্থির তার মানে কি 0, রাইট না? এক্স ইকুয়াল টু একটা নির্দিষ্ট মানে 0 বলছে এই কারণেই কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়, তাই না? সেটাই বলছি। 5 দেখছি তার মানে এখানে যদি আমি 5 লিখে দেই তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সেটাই আমি বলতে যাচ্ছি। বোঝা গেল কিনা? অসুবিধা আছে? বুঝেছিস? তো এই যে পয়েন্টটাকে আমরা কি বলছিলাম ইকুইলিব্রিয়াম রেট পয়েন্ট। হ্যাঁ
ইকুইলিব্রিয়াম পয়েন্ট অবশ্যই ইকুইলিব্রিয়াম রেট কনস্ট্যান্ট, রাইট? অসুবিধা নেই, এগোবো? প্রত্যেককে বলছি, অসুবিধা থাকলে জিজ্ঞেস করবি আমাকে, হ্যাঁ? আচ্ছা, ও ভাবছে লেখা যেহেতু হয়ে গেছে একবার আপাতত মুছে দেই। ফাইন, এবার কি বললাম? হ্যাঁ, আমি ঘুরে দেখিনি। এবার একটু আগে বললাম হচ্ছে কি আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। হ্যাঁ, এই ল কি বলেছে? ল অফ মাস অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ একটা ল। এই ল বলেছে, এখানে স্টেটমেন্টটা লিখে দিয়েছি যে কি বলেছে, আমি আগে প্রথমে বলে তারপরে এটা বলছি। ওকে, বলছে কোনো একটি রিয়াকশন, এই আমি অলরেডি ল অফ মাস অ্যাকশনের যে মেইন ফিচারটা আমি অলরেডি বলেও দিয়েছি। বলেছে যে কোনো একটি রিয়াকশনের যে রেট কত হবে সেটা তার গাঢ়ত্বের উপর, মানে অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করবে। অ্যাক্টিভ মাস কি? সক্রিয় ভর বলা হয়, ঠিক আছে? মানে গাঢ়ত্ব আর কি, অ্যাকচুয়ালি সোজা বাংলায় বলতে গেলে তার গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে। মানে হচ্ছে গিয়ে এ বি তে কনভার্ট হচ্ছে, তো তাই এ কে যদি আমি 5 ইউনিট পরিমাণ এ নিয়েছি, 5 ইউনিট পরিমাণ এ নিয়েছি, তাতে করে দেখলাম যে 1 ঘন্টায় 10টা ইসে এ বি তে কনভার্ট হচ্ছে। এটা জাস্ট রেট ক্যালকুলেট করছি আমি, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি, হ্যাঁ? এবার এটার পরিমাণ যদি বাড়িয়ে দিই, লাইক দ্যাট 50 করে দিই, এর পরিমাণটা বাড়িয়ে দিই, 50 করে দিয়েছি, তখন দেখা যাবে 1 ঘন্টায়, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বলছি, বেড়ে গেল 20টাতে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট জেনারেল ভাবে বলছি, ফাইন, বুঝতে পেলে কিনা? তার মানে এই যে রেটটা কি হবে, বাড়বে না কমবে? হ্যাঁ, সেটা কে মানে সবসময় বাড়বে এটাও বলা ভুল হবে, হ্যাঁ, কমতেও পারে, ঠিক আছে? এটা অবশ্যই ইকুয়েশন মানে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, ঠিক আছে? কেমিক্যাল কাইনেটিক্স বলে একটা চ্যাপ্টার হয়, সেখানে আমরা এটা পড়বো, ঠিক আছে? যাই হোক, তো এবার কোনো একটি রিয়াকশনের রেটটা বাড়বে বা কমবে, মানে আমি যদি তার গাঢ়ত্বটাকে বাড়াই, সেটা কি আমাদের এই যে ল অফ মাস অ্যাকশন দিয়ে আমরা সেটাকে ডিফাইন করতে পারি, ঠিক আছে? ল অফ মাস অ্যাকশন এটাই বলেছে, দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, the rate of a chemical reaction proportional to the active mass, active mass কি? তার গাঢ়ত্ব। এই যে প্রথমে নিয়েছিলাম 5 ইউনিট, এখন নিচ্ছি আমি 50 ইউনিট, এটা কি বলছে? আমাদের অ্যাক্টিভ মাস, ঠিক আছে? অ্যাক্টিভ মাস অফ দ্য রিঅ্যাক্টিং সাবস্টেন্সেস এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে, ওঠানামা করলে কনস্ট্যান্ট, ওঠানামা করলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম, হ্যাঁ? এই কনস্ট্যান্ট টেম্পারেচারটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, এটা কিন্তু পয়েন্ট করে আমাদের পরীক্ষায় আসে, যে কি কোনটা কনস্ট্যান্ট থাকবে, আমাদের কি কনস্ট্যান্ট থাকবে? তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের এই ল খাটবে না সঠিকভাবে, হ্যাঁ? হ্যাঁ, বোঝা গেল কিনা? ইটস ফাইন, অসুবিধা নেই। এবার এটারই যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তাহলে কি লিখবো? যে এই এ এবং বি, এ বিক্রিয়া করে বি হচ্ছে, তাই তো? তাহলে পরে এর রেটকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ? হ্যাঁ, রেট কনস্ট্যান্ট নয় কিন্তু, আমি বলছি রেট, ঠিক আছে? রেট কনস্ট্যান্ট, রেট কিন্তু আলাদা, হ্যাঁ? রেট হচ্ছে গিয়ে, হ্যাঁ, ক্যাপিটাল, ক্যাপিটাল না স্মল, আর স্মল কে, তাই না? একটু আগে লিখি, তাই না? একটু আগে লিখি। তো এবার এই লেখাগুলো আমি সেন্ড করলে খুব বেশি এটা করতে পারে, আর আমাদের বই আসছে, তো কিছুদিনের মধ্যেই চলে আসবে বই, আর বইয়ের মধ্যে ডিটেলসে সবকিছু বলা আছে। হুম, তো এবার রেট তাহলে কি বললাম? রেট অবশ্যই, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা কোথায়? আমি বললাম প্রথমেই ক্লাসের শুরুতেই বললাম, কি দিতে যাচ্ছিস? তাহলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া সম্ভব নয় পৃথিবীর সমস্ত কাজেই। তুই যেখানে সাকসেস পেতে যাবি সেখানে পরিশ্রম করতে হবে। তোর যদি মনে হয় এটা আননেসেসারি কষ্ট, আমি লিখে দিলেই না হয়ে যায়, তাহলে তো বলবো বাবা বই তো আছে, তাহলে বাড়িতে পড়তে পারিস, ঠিক না? এখানে কেন তো কষ্ট? কষ্ট করতে হবে, প্রচন্ড কষ্ট করতে হবে, তাছাড়া কিছুতেই সম্ভব নয়। পৃথিবীর বড় বড় যত মানুষ দেখবি, একবার জীবনীটা একবার পড়ে দেখিস কত কষ্ট করেছে। জীবাণু ভাবিস না আবার। দেখ, তাহলে রেট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ এ রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্টেন্টের যত পরিমাণ আমি পরিমাণে যত বাড়াবো,
তার রেট তত পরিমাণে বৃদ্ধি পাবে। যা বলেছে দেখো এটার সঙ্গে মিলেছে, আমি যা লিখেছি বলেছে তার রেটটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি হয় তাহলে কি হবে, রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন, এই রেট এই কেমিক্যাল রিঅ্যাকশনটার কি হবে, প্রপোর্শনাল হয়ে যাবে কার, অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্টিং সাবস্টেন্সেস। কে রিঅ্যাক্ট করছে এখানে, এ, প্রোডাক্ট নয় কিন্তু, প্রোডাক্টের দেবো না, কার দেবো, রিঅ্যাক্টিং সাবস্টেন্সের। ওকে, এখানে রিঅ্যাক্টিং সাবস্টেন্স কে, এ, তাই এই যে কথা যা বলেছে এটার সঙ্গে ম্যাচ করছে না। এখন তুই আমাকে বলতে পারিস যে স্যার তাহলে এই এটাকে থার্ড ব্র্যাকেটে কেন রেখেছেন, তাই না, অ্যাক্টিভ মাসকে বোঝানোর জন্য এইভাবে লেখা হয়, ঠিক আছে, অ্যাক্টিভ মাস মানে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। আবার একে আবার রিপ্রেজেন্টেশনের আবার ভাগ আছে, ঠিক আছে, যেমন এটাকে আমরা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করব, প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করব, মোল ফ্র্যাকশন দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা আমরা পরে করছি। বুঝতে পারলি জায়গাটা, একে বুঝে নি। হুম 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, এটা যেটা বলেছে আমি কথায় বলেছি, এটা আমি জাস্ট ম্যাথমেটিক্যালি লিখেছি। হ্যাঁ, তোরা বুঝতে পারছিস তো, হ্যাঁ তো অসুবিধা নেই, এগোবো, লিখেছিস, হ্যাঁ। তো এবার তো এই যে রেট ইজ প্রপোর্শনাল টু দা অ্যাক্টিভ মাস অফ এ, এবার এটা কি প্রপোর্শনাল সাইন, প্রপোর্শনাল সাইনকে তুলে দিলে পরে কি দিতে হয়, একটা কনস্ট্যান্ট টার্ম, তাই না। আমরা ইসেতে ক্লাস 10-এ অঙ্কে করেছিলাম, যারা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামেও আছে, বাংলা মিডিয়ামে পড়েছিলিস মনে আছে কিনা আমি জানি না, যে এ প্রপোর্শনাল বি, তখন আমরা এ প্রপোর্শনালিটি তুলতে গিয়ে কে বি লিখতাম না, হ্যাঁ, কে ইজ আ কনস্ট্যান্ট, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে করেছি না আমরা। তো এবার যদি এখানেও প্রপোর্শনাল সাইন রয়েছে, তাহলে প্রপোর্শনাল সাইনকে তুলতে গিয়ে কি দিতে হবে, একটা কনস্ট্যান্ট টার্মকে আনতে হবে, তাই না। তো সেরকম ভাবেই আর ইজ ইকুয়াল টু, এটা থার্ড ব্র্যাকেট কিন্তু, হ্যাঁ, বুঝেছিস, তাহলে এরকম ভাবে কিন্তু তাহলে আমরা লিখতে পারি, এই কেটাকে সুন্দর করে লেখ, রেট, বল, স্মল স্মল, যেটা ক্যাপিটাল হবে না, সুন্দর করে এরকম করে দেবো, স্মলটাকে এরকম করে দিতে হয়। ওকে, তাহলে এই আরটা কি, সরি কেটা কি, রেট কনস্ট্যান্ট, যেটা আমি প্রথমেই গ্রাফে প্লট করে ফেলেছিলাম, তাই না, এই যে কনস্ট্যান্ট সেটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট। ওকে, এগোলাম, হ্যাঁ, হ্যাঁ রেট কনস্ট্যান্ট, হ্যাঁ, এই যেটা, এটা, হ্যাঁ, ফাইন, নেক্সট। এবার এই অ্যাক্টিভ মাস কি জিনিস আমি বোঝালাম, হ্যাঁ, এবার দেখ এই রেট কনস্ট্যান্টের যে অ্যাক্টিভ মাস ব্যাপারটা, সেটা আমি ওই থার্ড ব্র্যাকেট এ দিয়ে বুঝিয়েছিলাম, তাই না, বললাম একটু আগে একে রিপ্রেজেন্ট করা যায় আরো কয়েক ভাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে যখন আমি সলিউশন বানিয়ে কাজ করছি, মানে আমি বলতে যাচ্ছি এ এবং বি, সি এবং ডি, তো এরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে লিকুইড, প্রত্যেকেই লিকুইড, তাহলে তার কনসেন্ট্রেশন বের করা সহজ, বের করতে পারবো, তাই না, কতটুকু গাঢ়ত্ব আছে সেটা বের করতে পারবো। কিন্তু যদি এবার এ এবং বি এরা গ্যাস হয়ে যায়, এবং সি এবং ডি এরা যদি গ্যাসে হয়ে থাকে, তখন কিন্তু সেটাকে আমরা প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করব, কতটুকু প্রেসার ক্রিয়েট করছে, পার্শিয়াল প্রেসার বলা হয়, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, যদি আমাদের কিসে থাকে, এটা গ্রাম নয় কিন্তু গ্যাস, জি ফর গ্যাস, গ্রাম তো হচ্ছে গিয়ে তখন সলিড হয়ে যাবে, তাই না, সলিডের ক্ষেত্রে নয়, গ্যাসের ক্ষেত্রে। প্রেসারটা কার ক্ষেত্রে হয়, সলিডের ক্ষেত্রে হয়, কার ক্ষেত্রে হবে, গ্যাসের ক্ষেত্রেই হবে। তখন তার মানে আমাদের কি, যখন গ্যাস দিয়ে রিপ্রেজেন্ট করবো তখন আমাদের কিসে থাকবে, হ্যাঁ, হ্যাঁ একদম পাশে যেটা লেখা থাকবে সেটা স্টেট লেখা থাকবে। এরকম ভাবে যদি লেখা থাকে কখনো, প্রত্যেকে এটা বুঝে নেই, একবার বুঝে নে, যদি জি লেখা থাকে তার মানে সেটা কি না, তার গ্যাসীয় স্টেট,
যদি এরকমটা লেখা থাকে এ তার পিছনে এল, তার মানে হচ্ছে লিকুইড স্টেট। হ্যাঁ, রাইট, ওকে, বুঝতে পেলি? এবার যেটা বলেছে তাহলে এবার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে গিয়ে আমরা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করব, প্রেসার দিয়ে, পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করব, আর মোল ফ্র্যাকশন দিয়ে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কনসেন্ট্রেশন, ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, যখন কনসেন্ট্রেশন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করব, তার মানে হচ্ছে গিয়ে তখন এই এ কে এইভাবে রিপ্রেজেন্ট করব, ফাইন, এ কে এইভাবে রিপ্রেজেন্ট করব। এর তখন যখন এইভাবে রিপ্রেজেন্ট করব তখন এ এর ইউনিটটা কি হবে? এ এর ইউনিট বা এককটা হবে মোল পার লিটার, ঠিক আছে? মোল পার লিটার। আমরা লিটার করতে গেছে, এই দেখ বলছি, আমরা পিভি ইকুয়াল টু এনআরটি পড়েছি, মনে আছে? ফাইন, পিভি এগুলো প্রতিটা সিগনিফিকেন্স আমরা জানি, তাই না? আচ্ছা, তো এবার পি ইজ ইকুয়াল টু এন বাই ভি আর টি, এটা লিখতে পারি। এই টার্মটাকে কি লিখতাম আমরা, মনে আছে? সি, এন বাই ভি ইজ ইকুয়াল টু সি, এটা লিখতে হয়, মানে এটা করতে হয়, তাই? আচ্ছা, যাই হোক, এন বাই ভি কথার মানে হচ্ছে গিয়ে একটা এটা ইসেতে থাকে, ইউনিটে থাকে, এই যখন আমাদের কনভার্ট করার প্রয়োজন হয় তখন এইভাবে কনভার্ট করতে হয়। এন হচ্ছে গিয়ে নাম্বার অফ, সি হচ্ছে কনসেন্ট্রেশন। মানে আমি একটা একটা ইসে নিচ্ছি, ধর 1 মোল পরিমাণ কোন একটি সাবস্টেন্স নিচ্ছি, তাকে 1 লিটার জলে গোলাচ্ছি, তাহলে কি হচ্ছে, তার গাঢ়ত্বটা বুঝতে পারছি। এবার 2 মোল পরিমাণ নিচ্ছি, তাহলে কি গাঢ়ত্ব বাড়ছে? এই যে এটাই তো সেটা, একটি নির্দিষ্ট পরিমাণ ভলিউমে কত তুমি নাম্বার অফ মোল নেবে, বুঝতে পেলি? সেটা কি আমরা কি বলি? কনসেন্ট্রেশন। বুঝতে পেলি নাকি? প্রত্যেকে বুঝেছিস? হ্যাঁ, তো এই তখন এটা তাই সেই কারণে এই টোটালটাকে কি বলি আমরা, হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন। আর সেই কারণে আমরা লিখি মোল পার লিটার। মোল পার লিটার কেন? এনটা কি মোল, আর পার কথার মানে কি? বাই। হ্যাঁ, এই যে ভি 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 মানে ভলিউম, ভলিউমকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? লিটার দিয়ে। বুঝতে পারলি না? বাস, হ্যাঁ, বুঝিসনি? সেই কারণে মোল পার লিটার, ফাইন, প্রত্যেকে ওকে, এগোই। সেকেন্ড, আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গিয়ে প্রেসার দিয়ে, ইন টার্মস অফ পার্শিয়াল প্রেসার, কি দিয়ে? ওকে, পার্শিয়াল প্রেসার দিয়ে। পার্শিয়াল প্রেসার কি? পার্শিয়াল প্রেসার কথার মানে হচ্ছে গিয়ে, ধর এই একটা জার নিয়েছিস, এই জারটা একদম মিশে গেছে, রাইট? এর মধ্যে নিয়েছিস তুই H2O, O2, ধরে নিলাম এরা কেউ কারোর সঙ্গে বিক্রিয়া করে না, হ্যাঁ, ধরে নিলাম। তারপরে N2, এই সমস্ত গ্যাসগুলো, ফাইন। প্রতিটা গ্যাস একে অপরের সঙ্গে আলাদা আলাদা রকম ভাবে প্রেসার ক্রিয়েট করবে। তো তার ফলে উৎপন্ন হওয়া যে প্রেসারটা, যা দেয়ালের মধ্যে ধাক্কা দেবে, যে প্রেসারটা, এই যে প্রেসারটা সবগুলো গ্যাসকে একসঙ্গে মিলে সেই প্রেসারটাকে আমরা বলি টোটাল প্রেসার বা শুধু প্রেসার, ইটস ফাইন। আর ইন্ডিভিজুয়ালি H2, O2, N2 যে ধাক্কা দিচ্ছে বা প্রেসার ক্রিয়েট করছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে পার্শিয়াল প্রেসার। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে মানে একটা জারের মধ্যে যদি অনেকগুলো গ্যাস থাকে, প্রতিটা গ্যাস যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করে ইন্ডিভিজুয়ালি, সেটাকে আমরা বলি পার্শিয়াল প্রেসার। আর সবগুলো গ্যাসের একসঙ্গে প্রেসারটাকে বলি টোটাল প্রেসার বা প্রেসার, এমনি প্রেসার কি প্রেসার বলতেই বোঝাবে সমস্ত গ্যাসের একসঙ্গে প্রেসার কতটুকু, আর পার্শিয়াল প্রেসার বলতে ইন্ডিভিজুয়ালি হতে হবে। হ্যাঁ, বোঝা গেল? ফাইন। তো এবার সেরকম ভাবেই যখন আমাদের সে গ্যাসে থাকবে অথবা লিকুইডটাকে গ্যাসে আমি প্রকাশ করতে যাব, তখন আমাদের কি দিয়ে প্রকাশ করতে হবে? প্রেসার দিয়ে, তাই তো? তখন আমাদের লাইক দ্যাট বলা আছে A প্লাস বি,
তার মানে আমাদের তখন সেটাকে রিপ্রেজেন্ট করব পি অফ এ, কি দিয়ে? পি অফ এ। আগেরটা কিরকম রিপ্রেজেন্ট করতাম? থার্ড ব্র্যাকেট অফ এ, আর এটার মধ্যে পি অফ এ। পি অফ এ মানে হচ্ছে গিয়ে যে কনসেন্ট্রেশন ইন টার্মস অফ পার্শিয়াল প্রেসার, বুঝতে পেলি? কনসেন্ট্রেশন ইন টার্মস অফ পার্শিয়াল প্রেসার। ওকে ওকে, তো এবার এরকম ভাবে রিপ্রেজেন্ট করা। থার্ড আরেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে গিয়ে মোল ফ্র্যাকশন, বা বাংলায় বলা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, ওকে, কি বলা হয়? মোল ভগ্নাংশ। এটা কথার মানে কি? মানে হচ্ছে গিয়ে ধর এ, মুছে নিয়ে একবার, হ্যাঁ, এ এবং বি বিক্রিয়া করছে, রাইট, তৈরি করছে সি এন্ড ডি, জাস্ট জেনারেল ইকুয়েশন, ইটস ফাইন। এবার এ হচ্ছে নিয়েছি এ মোল, বি নিয়েছি বি মোল, সি এন্ড ডি নিয়েছি, ইটস ফাইন। ওকে, মোল ফ্র্যাকশন কথার মানে হচ্ছে গিয়ে যে আমি রিঅ্যাকট্যান্টের কথা বলছি। তাহলে এবার এ মোল আছে, আমরা এই অঙ্ক করেছিলাম এরকম, যে সুদ কষা, না সরি, কি বলে, যে এরকম অনুপাতের অঙ্কগুলো ছিল না, সেক্ষেত্রে আমরা কি করতাম, বিজনেসের ক্ষেত্রে অঙ্কগুলো ছিল যে এ বাই এ প্লাস বি করে তারপরে কতটুকু লাভ হতো সেটা লিখে দিতাম আমরা, তার সঙ্গে গুণ করে দিতাম, আংশিদারিক কারবার, হ্যাঁ, পার্টনারশিপ বিজনেস, রাইট। যাই হোক, সেরকম বিষয়টা কিছুটা, ঠিক আছে। এ নিয়েছি এ মোল, বি নিয়েছি বি মোল, ঠিক আছে। এবার টোটাল যে জায়গা ইসে রয়েছে, আমি রিঅ্যাকট্যান্ট নিয়েছি, তার কতটুকু অংশ এ, কি করে বের করব? এ বাই এ প্লাস বি, তাই না? এই এই যে টোটাল নাম্বারটা বা যে সংখ্যাটা হবে, সেটাকে আমরা কি বলবো? এ এর মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। বি এর মোল ভগ্নাংশ কি হবে? কিছু নেই, বি বাই এ প্লাস বি, ইটস ফাইন, এনি প্রবলেম? ওকে, তাহলে এবার যখন এরকম ভাবে প্রকাশ করা হয়, মানে মোল ফ্র্যাকশন দিয়ে প্রকাশ করা হয় ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন, তখন রিপ্রেজেন্ট করি কিভাবে? রিপ্রেজেন্ট করি আমরা হচ্ছে এক্স দ্বারা, কি দিয়ে? এক্স দিয়ে, মানে লাইক দ্যাট, এরকম আছে এ বি তে কনভার্ট হচ্ছে, তো তাহলে এ এর মোল ফ্র্যাকশন যখন আমরা রিপ্রেজেন্ট করব, তার মানে এক্স অফ এ, সাফিক্সে লিখতে হবে সবসময়, ঠিক আছে। আরেকটা পি যখন লিখেছি, পি এর সাফিক্সে কিন্তু লিখেছিলাম আমরা, তাই না? বুঝতে পেলি? এর এই তিন রকম ভাবে আমরা কি করতে পারি, এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। অসুবিধা আছে? হুম, আচ্ছা, অসুবিধা নেই, এগোই। ওকে, এবার যেই জায়গাটা পড়বো সে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন যেটা করেছি, সেটা ম্যাথমেটিক্যালি কিরকম ভাবে রিপ্রেজেন্ট করব, এবং এর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জানতে পারবো। সেটা হচ্ছে গিয়ে ধর এ বি জেনারেল ইকুয়েশনটা লিখলাম, সুবিধা আছে? দেখ, বুঝতে পেরেছি, এই যে জেনারেল ইকুয়েশনটা লিখেছি। এবার এই রিঅ্যাকশনের ক্ষেত্রে বলতো ফরওয়ার্ড রিঅ্যাকশন কোনটা? আমি লিখিনি, হ্যাঁ, এই যে এখানে লিখেছি ফরওয়ার্ড রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারি এ প্লাস বি, হ্যাঁ, রাইট না? এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড, যাই হোক সেটা পরে লিখি। তাহলে এবার এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড বলছি, তো তাহলে এই ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট যেটা হবে, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কি হবে? আমি আর ছোট হাতের আর দিয়ে আমরা রেট বোঝাই, ফরওয়ার্ডের জন্য আমি এফ লিখি ছোট করে বোঝার জন্য, যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, ঠিক আছে। এই যে এখানে লিখতে হতো, অত ছোট জায়গা আমার হচ্ছে না, তাই আমি সাইডে লিখলাম। ইট ইজ প্রপোর্শনাল টু দা, কি হবে? কি হবে? আমরা একটু আগে করলাম ল অফ মাস অ্যাকশন অনুসারে, আমরা একটা দিয়ে করেছিলাম, দুটোর ক্ষেত্রে এরকমটা হবে। দেখ, বোঝার চেষ্টা কর। এই ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি হবে?
এ এর মান যত বাড়াবো, বি এর মান যত বাড়াবো, রেটটা তত বাড়বে, তাই না? সেটাই তো করলাম। হুম, এই সামনে যেগুলো আছে সেগুলো কি করে দিলাম, পাওয়ারে তুলে দিলাম। পাওয়ারে তুলে দিলাম বিকজ রিয়াকশন আর টু টাইপস, এলিমেন্টারি এন্ড নন এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, এই যে রেট, সামনে যে নাম্বার অফ মোল থাকে, যত বেশি, আমি বললাম একটু আগে, যত বেশি পরিমাণ নাম্বার অফ মোল দিব তত বেশি কি হবে, রিয়াকশনটা বাড়বে, রেটটা বাড়বে। সেটা সেই কারণে কি হচ্ছে, আমি পাওয়ারে দিয়ে দিলাম। দেখ কে কে বোঝেনি, প্রত্যেকে বুঝেছিস? তোরা বুঝেছিস? দাঁড়া, হ্যাঁ কি বললি? বুঝিসনি? আচ্ছা এবার তুই বল, তুই বল, তুই বললি এই জায়গাটা, একটু গ্যাপ রাখতে হবে, আমি কাজ করবো তো। হ্যাঁ তুই বুঝিসনি দাও, কিছুই নয়, আমি যে আগে যে রিয়াকশনটা দিতাম সেটা এ, মানে এটা আগে লিখেছিলাম তাই না? এটার ক্ষেত্রে ফরওয়ার্ড ডিরেকশনে যে রিয়াকশনটা হবে সেটাকে কি বলবো, ফরওয়ার্ড রিয়াকশন, রাইট না? তাই দেখ, এ বি বিক্রিয়া করে ডি এবং ই তৈরি হচ্ছে, তাই না? সেটাই লিখেছি, ফরওয়ার্ড রিয়াকশন লিখে এটা লিখেছি, দেখ বুঝতে পারলি না? এবার এই ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে রেটটা কি হবে, রেটটা ডিপেন্ড করে কি না, রিয়াকট্যান্ট কি কি আছে তার কোন অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করে, প্রপোর্শনাল হয়, তাই এটা প্রপোর্শনাল সাইন দিয়ে এটা করেছি। ইটস ফাইন, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইখানে জায়গা নেই তো তাই আমি উপরে করছি, দেখ হ্যাঁ, এই লেখাটাকে উপরে লিখছি, ইটস ফাইন। তাহলে এরকম ভাবে লিখতে পারি, তাহলে আর অফ এফ প্রপোর্শনাল সাইন আছে, প্রপোর্শনাল সাইনটাকে আমি তুলে দিই, তুলে দিলে কি হবে, হ্যাঁ চলে আসবে, একটা এফ দিয়ে দিই, কেন কি, ফরওয়ার্ড রিয়াকশন। ইটস ফাইন, ওকে, এগোই। আচ্ছা, এবার আমি নিচে আবার লিখতে হবে কষ্ট, হ্যাঁ আচ্ছা লিখ, আবার লিখতে হবে, জায়গাটা তো ছোট, দেখি তো ছোট করা যায় নাকি। হুম হুম, হয়েছে? আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ। তাহলে এবার ফরওয়ার্ড রিয়াকশন এন্ড ফরওয়ার্ড রিয়াকশনের রেট কি হবে সেটা লিখে ফেললাম, ব্যাকওয়ার্ডটা কি হবে ঝটাফট করে লিখে ফেলতো, আমি লেখার আগে লিখে ফেল। হুম, ব্যাকওয়ার্ডটাই যেখানে লিখেছেন ব্যাকওয়ার্ডটা লিখবো আমরা। এটা না, রাইট। তাহলে এবার ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা কি হবে, আর অফ ছোট হাতের বি, তাই না? ও, ঠিক লিখেছি? দেখ কে কে বুঝিনি, বুঝেছিস? তুই বুঝেছিস? নামটা কি যেন ভুলে গেছি, শুভ, বুঝেছিস না? তোরা বুঝেছিস? হ্যাঁ, ওকে, যেখানে বুঝবি না জিজ্ঞেস করবি আমাকে, ফাইন। তাহলে এবার দেখ কে বি, সরি আর বি, এবার একই রকম ভাবে আমি তুলে দেব হচ্ছে গিয়ে হ্যাঁ, এটা লিখতে পারি, ওকে ফাইন, ঠিক আছে, পেছনের দিকে, ওকে। এবার এক ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে কি হবে, ইকুইলিব্রিয়ামে গিয়ে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ফরওয়ার্ড রিঅ্যাকশনের মান, রেটটা, হ্যাঁ রেটটা ইকুয়াল হয়ে যাবে না, হ্যাঁ তাই না? তার মানে আমি এটা বলতে পারি, at equilibrium, দেখ বুঝতে না পারলে জিজ্ঞেস করবি, at equilibrium k forward, সরি r forward is equal to r of b backward, ঠিক বলেছি? ফরওয়ার্ড
আর হচ্ছে ব্যাকওয়ার্ডটা হবে। তাহলে আমি এটা যে ইকুয়েশনটা বেরিয়েছে সেটাও লিখে ফেলি। তোরা কি গল্প করছিস? তাই? আচ্ছা হয়েছে, ঝগড়া করিস না তাই বলে। তাই হবে না, যে যেরকম আছে আমি সেরকমই লিখলাম। দেখ, ঠিক লিখেছি? হুম, কে এফ মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট। কিসের জন্য? ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য। হ্যাঁ, ফরওয়ার্ড, হ্যাঁ ফরওয়ার্ড। তাই কোথায় রে, বিটি সিস্টেম করে দিয়েছি কোথায় না? ওহো, দেখ ঠিক আছে, তোরা বুঝতে পেরেছিস, খুব ভালো লাগলো। না হলে পরে অনেক কি হতো, চোখ বন্ধ করে তুলে দিই, বাস ওরকম তুললে হবে না। এইটুকুনো হয়ে গেছে। ওকে, এবার এই কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড, এটাকে না আমরা নতুন একটা টার্ম, সেটা হচ্ছে গিয়ে স্মল কে নয়, হ্যাঁ কে দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? সমান সমান বাদ বাকি অংশ তুলে নে, দেখাবো। এই বড় কেটাকে আমরা কি বলবো? এই বড় কেটাকে বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আগের গুলো ছিল রেট কনস্ট্যান্ট, এবার একটা, বিকজ ইকুইলিব্রিয়াম পজিশনে আসার পর হচ্ছে না, তাই একে কি বলবো আমরা? কোন ড্যাশ? এটা, এই যে এটাই যা আছে তাই। আমরা জাস্ট এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু লিখেছি হচ্ছে কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড। কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড, এটা লিখেছি জাস্ট, ফাইন, অসুবিধা নেই এগুলি। হুম, হ্যাঁ ঠিক আছে, স্মল কে বাই, এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ স্টার লাগাতো। কেন বলতো, এইখান থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে? সূর্যও লাগাতে পারিস। আচ্ছা মুজব, তো এবার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? কে দিয়ে, তাই তো, বড় হাতের কে দিয়ে, তাই তো, কত বড় হাতের এত। যাই হোক, এবার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে যখন আমাদের ইন টার্মস অফ কনসেন্ট্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করব, মানে হচ্ছে ব্যাপারটা এরকমটা যে এ এবং বি বিক্রিয়া করছে, এগুলো লিখি, আমি জাস্ট জেনারেল ইকুয়েশন লিখলাম, হ্যাঁ, বিক্রিয়া করে এটা তৈরি করছে, তখন এটাকে যখন আমরা কনসেন্ট্রেশন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করবো, এই কিসে করবেন, তখন লিখবো কেসি। এই কে মানে হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। ওই যে আগে করলাম না, তিনটে দিয়ে রিপ্রেজেন্ট, কনসেন্ট্রেশন, প্রেসার, হ্যাঁ
এ বি, যেটা এই একটু আগে লিখলাম না আমরা, কে বড়, বড় কে এটা সমান সমান কি লিখলাম, বড় কে সমান সমান এটা লিখলাম না। হ্যাঁ আচ্ছা, এটা স্মল লিখে দিয়েছি, বলবি তো? বলেছিস? হ্যাঁ দেখ, এটা লিখেছিলাম না এটা লিখেছিলাম না আমরা। তো এবার এই যে দেখ, এই যে এটাকে এইভাবে আমরা বলে লিখেছি, এটা কোন টার্মসে লিখেছি? ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। দেখ প্রথমে আমরা লিখেছিলাম কিন্তু, মনে করে দেখ, খুঁজে পেয়েছিস কি? খাতার মধ্যে দেখ, প্রথমে আমরা লিখেছি তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কনসেন্ট্রেশন, প্রেসার এন্ড মোল ফ্র্যাকশন, তাই না? তার মধ্যে এরকম ভাবে থার্ড ব্র্যাকেটে যেটা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, তাই না? তাহলে এই যে এ বি সি ডি এর কনসেন্ট্রেশন আকারে যখন প্রকাশ করছি তখন আমরা এরকম ভাবে লিখছি, তাই তো? তো এই যে তখন এরকম ভাবে যদি লিখি, তখন কে টাকেও একটু চেঞ্জ করে লিখতে হবে, বড় হাতের কে, নিচে লিখতে হবে সি। সি মিন কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম? অসুবিধা আছে? এবার এটাকে যদি আমরা প্রেসার দিয়ে লিখি তাহলে কেপি, প্রেসার ইন প্রেজেন্স অফ প্রেসার, রাইট? কেপি সমান সমান পি অফ, এখানে সি আছে, সি ইনটু পি অফ ডি আছে উপরে ডি, পি অফ এ আছে উপরে এ, আর হচ্ছে কেপি। বোঝা গেল? দেখ, বুঝিস নি প্রত্যেকে? তাহলে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে কেপি, এটা হচ্ছে কেসি, আরেকটা কি হচ্ছে মোল ফ্র্যাকশন দিয়ে, সেটা কিভাবে রিপ্রেজেন্ট করি বললাম একটু আগে, কে অফ এক্স, ঠিক আছে? কে এক্স মোল মোল ফ্র্যাকশন দিয়ে, তাই না? তাহলে তিন রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কেপি সরি কেসি, কেপি এবং কে এক্স। বোঝা গেল? এই তিন রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হয়েছে? হুম, ডিফারেন্স খুঁজে পাচ্ছিস না? ডিফারেন্স শুধু এক জায়গাতেই, সেটা হচ্ছে গিয়ে ওগুলো কোনটাকে আমি কিরকম ভাবে রিপ্রেজেন্ট করবো, কে প্রেসার দিয়ে বলবো, না কনসেন্ট্রেশন দিয়ে বলবো, নাকি আমরা মোল ফ্র্যাকশন দিয়ে বলবো। দোকানে গিয়েছে, ও যে ওকে পাঠিয়েছে ওর মা, দোকানে যা 1 লিটার তেল, মানে 100 টাকা নিয়ে যা, তেল নিয়ে আসিস। তো এবার ও যদি দোকানে গিয়ে বললো, যে দোকানদার দোকানদার আমাকে 1 কিমি তেল দাও, কি হবে? হবে না, না? এবার যদি দোকানদারকে যদি গিয়ে বলে যে না তাহলে আমার 1 ঘন্টা তেল দাও, তা হবে? দ্যাট মিন প্রপার ইউনিট চাই আমাদের, প্রপার ইউনিট চাই। অথবা এবারে আলু কিনতে গিয়েছি, ও বললো গিয়ে যে দোকানদারকে আমাকে 1 লিটার আলু দাও, তাই না? সেই ব্যাপারটাই, যখন আমি লিকুইডে প্রকাশ করছি তখন নিশ্চয়ই প্রেসার দিয়ে আমরা বলবো না। আবার যখন আমি লিকুইড প্রেসার গ্যাস দিয়ে বলছি তখন নিশ্চয়ই আমি ইসে দিয়ে বলবো না। এই হচ্ছে ব্যাপারটা। অত কষ্ট করবে দোকানদার? তার আগেই বলবে দোকানদার, কি বলবে বলতো, বাবা তুমি আসো। হ্যাঁ, ওই তো তোমার জন্য পরের কাস্টমার আমার ইসে নিতে পারছে না। হ্যাঁ, এক 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 কিলো 1 কিলো, সরি 1 কিমি আলু আমার কাছে পাবেন 1 লিটার, আচ্ছা যাই হোক। হয়েছে হয়েছে, তুলেছিস? ওকে, চল চল। হুম, আসবেন স্যার। তোদের শিডিউল দিয়েছে? শিডিউল দিয়েছে? হুম,
আচ্ছা, এই হয়েছে, আর কথা নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এবার এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে একটা এক্সাম্পল আমি দিয়েছি, CO2, এটা এরকম, এটা এরকম, আর 2 CO কার্বন মনোঅক্সাইড, হ্যাঁ, এটা গ্যাসে আছে, আর এটা অক্সিজেন O2 নিচে আছে, ঠিক আছে, এটা ইকুইলিব্রিয়াম সাইন, ঠিক আছে, আর এখানে দেওয়া আছে 2CO নিচে 2 গ্যাসে, ঠিক আছে। এর জন্য কেপি এর মানটা কিরকম ভাবে লিখবো তাহলে? প্রথমে কেপি বলেছি, কেপিটা কিরকম ভাবে লিখবো? লিখবো এরকম ভাবে, প্রথমে আমরা এটাকে লিখি, তাই না? হ্যাঁ, পি বলেছে, তা প্রেসার দিয়ে বলতে হবে, রাইট? CO2 কে নিচে লিখবো, সামনে যেটা আছে উপরে দিয়ে দেবো, তারপরে এটা কি লিখবো? পি দেব, CO লিখবো, ওপরে 2 গুণন এটা, পি লিখবো, O2 দেব, ওপরে কিছু নেই। O2 অক্সিজেন, গ্যাস আমি দেইনি, এখানে লেখা আছে, দিতে পারিস, বুঝেছিস? এবার বাই এনি চান্স কেসি যদি বের করতে বলি, কি করব? ওই যে আবার এটাকে একই রকম ভাবে CO2 আর মাথায় 2, তারপরে হচ্ছে গিয়ে প্রথমে কি আছে? সিও অফ, কি আছে? 2 আছে, ইনটু অক্সিজেন, তাই না? এরকম ভাবে রিপ্রেজেন্ট করব, তাই না? কেপি মানে হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেসার, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। কোনটা বলতো? এই দুটো কি করে লিখলাম? কি করে লিখলাম? আচ্ছা, এই যে আমার তো উপরে লেখাগুলো মুছে গেছে, আচ্ছা ক্লাসটা শেষ হয়ে যাক, তারপরে বোঝাই, রিড করে নি, দেখ বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? নেই, এগোই, অসুবিধা কিছু নাই, বুঝিয়ে দিচ্ছি। তাহলে কেপি বের করলাম, কেসিও বের করলাম, এটা ঠিক আছে। এরপরের দিন আছে পড়বো আমরা রিলেশন, কেপি কেসি রিলেশন, হ্যাঁ, এই কেপি এবং কেসির মধ্যে কিরকম ভাবে রিলেশন একটা নির্দিষ্ট রিলেশন আছে, সেটাও বের করব। আর আমাদের প্রবলেম গুলো সাধারণত সেখান থেকেই হয়, ঠিক আছে। নিউমেরিক্যালস, আমাদের নিউমেরিক্যালস বেশি বেশি আসবে, সেই নিউমেরিক্যালস, ঠিক আছে। আজকে ভেবেছিলাম পরের গুলো করাবো, আমি কিছু নিউমেরিক্যালস নিয়ে এসেছিলাম, তবে ওগুলো না জানলে এগুলো জানাটা অসুবিধা হবে, এগুলো নিউমেরিক্যালস গুলো আমার কাছে ছিল, তো যাই হোক, এন্ড করে নিই। এবার যাই হোক, আজকে তাহলে মোটামুটি যেটুকু ক্লাস করলাম বোঝা গেল তো, অনেকটা জায়গা কিন্তু আমরা পড়লাম, বাড়িতে কিন্তু ভালো করে পড়ে আসবি, হ্যাঁ। আর এই জায়গাটা যেটা বুঝেছি, আর এর পরের দিন আমরা রিলেশন পড়বো, তারপরে কিন্তু আমরা নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো সলভ করবো, ওকে। তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করি, অসুবিধা নেই।